কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 26 আগস্ট 24। আসেন আমরা প্রথম আলো দেখি। আমাদের জব প্রিপারেশনের ব্যাচ চলছে একটা। আমাদের ফ্যানমের ব্যাচ ক্লোজ, ভর্তি বন্ধ হয়ে গেছে। আমাদের বাংলা লিটারেচারের ভর্তি চলছে। আর সামনে আরেকটা ব্যাচ আসবে, সেটা হচ্ছে আপনার জিওগ্রাফি, আর একটা হচ্ছে আপনার ইথিক্স। আপনার যদি জানতে চান তাহলে হচ্ছে আমাদের গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশানে চেক করবেন, কিছু লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন, গতকাল আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দিবেন। আপনাদের প্রথমত যে কাজটা হচ্ছে, এইগুলা আপনি এই প্রথম আলোর অ্যানালাইসিসটা দেখার প্রয়োজন নাই, বা দেখলে দেখতে পারেন। আপনার প্রথম কাজ হচ্ছে ইউটিউব থেকে আপনি অবশ্যই ওনার ভাষণটাকে দেখে নেবেন। এরপরে আপনি নিজে চিন্তা করবেন যে এখানে কী কী পার্ট আছে, কী কী পার্ট মিসিং আছে। এরপরে দেখবেন এই ভাষণের উপরে অলরেডি গতকালকেই আজকে ইতিমধ্যে অনেকগুলা টক শো বা বিভিন্ন জিনিস হয়ে গেছে, বা সামনে আরও হবে। আপনাদের কাজ হচ্ছে এইটা দেখা। এতে হবে কি যে আপনি এবার কম্পেয়ার করবেন আপনি কী ভাবছিলেন, ওনারা কী ভাবতেছে। যেমন আজকে সকালে উঠে আমি গোলাম মানব রনির একটা এটিএন নিউজে হচ্ছে একটা অ্যানালাইসিস দেখতেছিলাম এই ভাষণের উপরে, এবং আমি নিজে একটা পার্সোনাল একটা অ্যানালাইসিস দাঁড় করাইছি। তারপর আমি কম্পেয়ার করতেছি কোনটা উনি ভালো বলছে, কোনটা আমি করছি। এইভাবে আপনি যখন কম্পেয়ার করবেন তখন আপনার যেই কাজটা হবে যে আপনি হচ্ছেন খুব দ্রুত আপনি খুব আপনার থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা পলিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারবেন। আরেকটি মেইন ইস্যু যেটা, সেটা হচ্ছে এই ভাষণগুলো কেন শুনতে হবে। প্রথমত হচ্ছে এই ভাষণগুলো থেকেই মূলত কোশ্চেনগুলো আসে। মানে ভাষণ থেকে সরাসরি কোশ্চেন আসবে না, মানে কোশ্চেন আসার ফ্যাক্টর হচ্ছে এরকম, যেমন উনি হচ্ছে যেসব ব্যাপার হচ্ছে আপনার জোর দিছে, এই সেক্টরে আমি চেঞ্জ আনবো, এই সেক্টরে আমি কাজ করব। এখন ধরুন অর্থনীতি দুটো সেক্টর নিয়ে কথা বলছে। এখন অর্থনীতি নিয়ে যদি কোনো একটা প্রশ্ন আসে, আপনি হচ্ছেন এই সেক্টরগুলোতে ফোকাস করবেন, কারণ এই সেক্টরগুলোতে যখন ভাষণ দিয়ে ফেলছে, স্পিচ দিয়ে ফেলছে, এই সেক্টরগুলো নিয়ে কাজ হবে। এবং এই শব্দগুলো যদি আপনি ইউজ করতে পারেন তখন হচ্ছে এগুলা যারা হচ্ছে খাতা কাটবে ওদের কাছে খুব রিলেভেন্ট মনে হবে, রিলেটেড মনে হবে। কারণ ওই শব্দগুলো পরবর্তী যখন আপনার পলিসি মেক করা হবে, ওগুলাকে কী করে ফোকাস করে পলিসিগুলো মেক করা হয়। এই জন্য এগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ। আমি আর ডিটেলসে যাচ্ছি না এটার। আপনারা জানেন গতকাল হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে হারায় 10 উইকেটে টেস্টে। এটা পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়, পাকিস্তানের মাটিতেও প্রথম জয়। আর অসাধারণ ছিল, মানে আমি খুবই 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 খুশি আর কি, কী বলবো আর। দেখেন, পাকিস্তান হচ্ছে প্রথমে 448 রান করে, পর 146, আর বাংলাদেশ হচ্ছে 565, তারপর হচ্ছে 30 রান করে। আমাদের আপনার মুশফিকুর রহিম ম্যান অফ দ্য ম্যাচ হয়। প্রথম ম্যাচে সম্ভবত, প্রথম ইনিংসে সম্ভবত হচ্ছে 191 করে। মানে অসাধারণ একটা জয়। যে একদিন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না ত্রাণ, এখানে একটা মূলত এটা নিয়ে অলরেডি আমরা অলরেডি লিখালিখি হচ্ছে বা আমরা কথা বলতেছি যে যারা হচ্ছে ধরেন আপনি 30 বা 40,000 বা ইভেন 60,000 টাকা কালেক্ট করে নিজেরা না গিয়ে আপনারা 60,000 টাকা কালেক্ট করে এরকম 50 জনকে এঙ্গেজ করেন, সব টাকাটা একত্রিত করেন, বড় একটা ফান্ড নিয়ে বড় একটা সম্মিলিতভাবে পুরো একটা গ্রামকে আপনি সাপোর্ট করার ট্রাই করেন। হয় কি, আপনি যদি 30 বা 40,000 টাকা কালেক্ট করে যাইতে চান তখন আপনারও খরচ আছে, বেশি মানুষকে হেল্পও করতে পারবেন না। ওইখানে যাওয়ার পর অনেক মানুষ আপনাকে ত্রাণ নিতে আসবে, তারা হতাশে ফিরে যাবে, মনটা একটা ক্যাওস ক্রিয়েট হতে পারে। সো আপনারা কী করবেন, টাকা কালেক্ট করতেছেন, এটা খুবই ভালো, মানে আপনারা যেটা করতেছেন এটাই অনেক ঠিক না। বাট স্টিল আপনারা যদি কাজটা একটু গুছিয়ে করেন, অনেক মানুষ উপকৃত হবে। আর আপনার ফান্ড যখন বড় হবে, মানুষজন বেশি যাবেন, তখন হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলে আপনি রিচ করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, ভারতের কাছে 3টি তথ্য চেয়ে পাওয়া গেছে একটি বন্যার পূর্বাভাস। দেখেন ভারতের কাছে কী কী তথ্য চায়। প্রথমত হচ্ছে 3টা তথ্য চেয়েছিল বাংলাদেশ, সেটা হচ্ছে অভিন্ন নদীগুলোর উজানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই পানি কত গতিতে নিচের দিকে নেমে আসছে। 2 নম্বর তথ্য হচ্ছে আগামী 3 দিনে বৃষ্টির পরিমাণ ও পানির গতিবৃদ্ধি কেমন হতে পারে। 3 নম্বর তথ্য হচ্ছে বাংলাদেশের উজানে ভারতীয় অংশের নদীগুলোর যে 60টা বাঁধ আছে সেগুলো খুলে দেওয়া হবে কখন, এবং সেখান থেকে কী পরিমাণ পানি ভাটির দিকে আসতে পারে। মূলত এই 3 ধরনের ডাটা চাওয়া হয়েছে। গত বছর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং ভারতের যৌথ নদী কমিশন, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পিলি প্লাস রিটেনের জন্য। রিটেনে আপনার আসতেই পারে যে যৌথ নদী কমিশন নিয়ে টিকা চলে আসতে হবে বাংলাদেশে, সেটা নোট করা লাগবে আপনাদেরকে। আর পিলির জন্য এটা ইম্পর্টেন্ট।
তাহলে দেখেন এরপরে একাধিকবার চিঠি দিয়েও ওই তথ্য হলো ভারত কোনো সাড়া দেয়নি। মূলত আপনারা অনেকে মানে লিখেলেই করতেছেন, আপনারা ভারতকে সাপোর্ট করতেছেন যে ভারত মরতেছে আপনাদের ছাড়বে। দেখেন ভারত কিন্তু আপনি ভারতকে এই ব্যাপারে কোনো সাপোর্ট দেওয়ার সুযোগই নাই। ইভেন এই তথ্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চায় নাই যে আপনি বলতেছেন, অনেকে বলতেছে শেখ হাসিনা চাইলে হচ্ছে থাকলে হচ্ছে এটা হইতো না, এরকম না। এটা কিন্তু চাওয়া হয়েছে আগস্টের, ভাই আগস্ট মানে গত বছর, এটা হচ্ছে গত বছরের আগস্ট, তখন শেখ হাসিনা ক্ষমতায়ও ছিল, তখন দেয় নাই কেন? মূলত এটা হচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসি ফেলিওর না, এটা হচ্ছে আওয়ামী লীগের পলিসি ফেলিওর ছিল। এখন দেখেন 14টা পয়েন্টে পানি বৃদ্ধি তথ্য দিয়ে থাকে ভারত, কিন্তু বাংলাদেশ চেয়েছিল 28টা পয়েন্টে পানি বৃদ্ধি। যাক দেখেন শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, আপনারা তো দেখছেন এটা নিয়ে কালকে সারাদিন রাতে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আনসারের যেই কাজটা হয়েছে, মানে আনসারদের কিন্তু আপনার মোটামুটি সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, পরে আনসাররা হচ্ছে ইনস্ট্যান্ট বলতেছে, ইনস্ট্যান্ট ওদের সব মানা লাগবে। ইনস্ট্যান্ট কেমনি মানবে? এটা তো কোনো মানে এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। পরে আনসারদের সাথে শিক্ষার্থীদের একটা ঝামেলা হয়। আজকে শুভ জন্মাষ্টমী, শিক্ষা প্রতিষ্ঠানে থেকে বল প্রয়োগের সুযোগ নিয়ে বলছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপরে দেখি আমরা যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনের রাষ্ট্রদূত, যত পরিবর্তনই আসুক চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, কেমন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি। তো আপনারা হচ্ছে অনেকে হচ্ছে দেখলাম যে সেখানে কয়েকটা কমেন্ট করছেন, ভাই এরকম হবে না, সবাই পশ্চিমাপন্থী হয়ে যাবে। দেখেন আমি যেই কথাগুলো আপনাদেরকে ভিডিওটাতে বলেছি সবগুলো ডকুমেন্টেড ডেটাবেস কথাগুলো বলেছে, এবং আলটিমেটলি কিন্তু সেটাই হচ্ছে। চীন বা ইন্ডিয়ার সাথে আপনি একটা ফাংশনাল সম্পর্ক রাখাই লাগবে। হ্যাঁ, হয়তো আপনি ইউএসের দিকে ঝুঁকে চীনমুখী হয়ে দাঁড়াবেন, এরকম হইতে পারে, বাট আপনাকে ব্যালেন্স করাই লাগবে। বাংলাদেশের যে অবস্থা এখন, ভিডিওটা সবাই দেখে নেবেন যারা দেখেন নেই। বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে ফেনীতে। 3 নম্বর পেজে দেখি আমরা যে 45% মানুষের আঘাত গুরুতর, মূলত 752 জনের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য পাতন। সেখানে দেখা গেছে এটা কতজনের দণ্ড মৌকুফ জানতে চেয়ে নোটিশ করা হয়েছে। গত 33 বছর দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতিরা কী পরিমাণ দণ্ড মৌকুফ করেছে জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। এরপরে দেখি আমরা এখানে আছে হচ্ছে আপনার অতিরিক্ত সচিব হলেন আরও 131 জন। আচ্ছা 4 নম্বর পেজে দেখি আমরা যে বিডিআর এর ডিএমডি রহিমকে হত্যার অভিযোগ, শেখ হাসিনা আজিজ সহ 13 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করব বলেছে ফখরুল। এবং আপনার 3 চলচ্চিত্র তারকার বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা, এর মধ্যে আছে হচ্ছে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় এবং সাজু খাদেম। দেখেন যদি এরকম হয় যে খালেদা জিয়াকে মামলা, আমরা ঠিক জানি না যে আসলে ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছে কিনা, বাট যদি এই মামলাগুলো যদি হয় শুধুমাত্র আপনার মানে সেলফ মোটিভেটেড হয়ে যে ওদেরকে একটু নাচাই বা ওদেরকে একটু প্যারা দেই, ওদেরকে একটা মিথ্যা মামলা দায়ের করে দিই, এইসব করলে কিন্তু আলটিমেটলি মামলার আপনার গভীরত্ব নষ্ট হবে এবং আলটিমেটলি অনেক অপরাধী সাজা থেকে মুক্তি পেয়ে যাবে। আপনারা দয়া করে হচ্ছে এই যে মানে মিথ্যা মামলা দায়ের করবেন না, সিস্টেমটা চেঞ্জ করার ট্রাই করেন। আমি বলতেছি না এটা মিথ্যা, আমি বলতে চাচ্ছি যারা সতর্ক করার ট্রাই করতেছে আর কি, ঠিক আছে। এবার দিকে গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা থেকে যা শেখার আছে এখানে তেমন কিছুই নাই, মানে অত হামরে আমার ভালো লাগে নাই। তাও হচ্ছে কিছু পয়েন্ট আমি নিয়ে আসছি যে শ্রীলঙ্কা তো যেরকম হয়েছে বাংলাদেশও যেরকম হয়েছে, এটা সম্ভবত ওবায়দুল কাদের প্রথমে নিয়ে আসছিল যে শ্রীলঙ্কা স্টাইলে বাংলাদেশে সরকার পতন করতে চায়, পরে শেখ হাসিনা আপনার ভারতীয় হাইকমিশনের সাথে মিটিং এটা নিয়ে আসে। এখন দেখেন এখানে যা বলা ট্রাই করছে যে চীনেও শ্রীলঙ্কাতেও প্রথমে সংস্কার চাইছে, পরে নির্বাচন চাইছে, এরপরে হচ্ছে আপনার আরেকটা ইস্যু মিল পাইছে, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার রেখে গেছে $100 বিলিয়ন ঋণ, আর মিয়ানমার শ্রীলঙ্কা হচ্ছে ছোট দেশ হওয়ার পরও $51 বিলিয়ন ঋণ রেখে গেছে। এখানে তেমন কিছু না, নিচে পড়ে নিন, আশা করি ব্যাপারটা ইজি। 6 নম্বর পেজে দেশ পাতে দেখি আমরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পাশে শিক্ষার্থীরা। দেখেন এই শিক্ষার্থীরা কিন্তু অসাধারণ কাজ করতেছে, মানে ওনারা 5 আগস্ট সেই জুলাই থেকে যে মাঠে আছে, 5 আগস্টের পরে কিন্তু ওনারা বিজয় উদযাপন করে থেমে যায় নাই, বরং দেশপ্রেমটা এখন নতুন করে জেগে আসছে। টঙ্গীতে 18 দফা দাবিতে ওষুধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ। দেখেন একটা কারখানার মধ্যে ঝামেলা হয়েছে, তারা হচ্ছে পুরো আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখছে। এই ধরনের পলিসি চেঞ্জ করা লাগবে। আপনারা জানেন যে গতকাল হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়েছে রাতের বেলা যে সচিবালয় সহ আশেপাশে বা প্রথম উপদেষ্টার কার্যালয়ের আশেপাশে কোনো ধরনের সমাবেশ বা এই টাইপের অবরোধ করা যাবে না। আওয়ামী লীগ মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। বন্যার কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 8 লাখ গ্রাহক। মূলত এখানে দুইটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে আপনার টাওয়ার অফ, আর একটা হচ্ছে মানুষের আপনার মোবাইল অফ। এখন অনেকে বলতেছে যে টাওয়ার অফ কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে যে টাওয়ারগুলো আছে সেগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখন দেখেন আবার উপদেষ্টা নাহিদ বলেছেন যে এখানে বিনামূল্যে ফ্রিতে হচ্ছে আপনার ডিজেলের ব্যবস্থা করবে টাওয়ারগুলো হচ্ছে কাদের, বেশিরভাগ টাওয়ার হচ্ছে আপনার জিপি এবং রবির, ওদের ভাই প্রচুর টাকা। 10-15 দিন পর নিজের টাকা খরচ করে যদি আপনার টাওয়ারটা মানে সচল করতে না পারে, তাহলে এত লার্জ স্কেলে বিজনেস, এত বছর বিজনেস করে ওরা কী করছে? ঠিক আছে, সো আপনার পাবলিক মানে আই গেস খরচ করার প্রয়োজন নাই। ওই বড় বড় জিপি বা যারা হচ্ছে রবি, যারা বছরে বহুত টাকা কামায়, তাদের উচিত হচ্ছে এখন এই ইমার্জেন্সিতে ওদের অবশ্যই একটা বিজনেস পলিসি থাকবে যে ইমার্জেন্সি কেসে আমি কী করবো। ওরা 10 দিন কেন নিজেদের খরচে আপনার জেনারেটর চালাতে পারতেছে না? চুক্তি বাতিল হওয়া 2 কর্মকর্তা খোঁজ পাচ্ছে না কানাডা মিশন। আপনারা জানেন যে চুক্তিভিত্তিক যে নিয়োগ হয়েছিল রাজনৈতিক বিবেচনায় সেগুলোকে বাতিল করা হচ্ছে, এবং হচ্ছে 2 জন হচ্ছে নিয়োগ পেয়েছিল, একটা রানী পাল আর একটা হচ্ছে মোবাশিরা ফারজানা মিথিলা। তারা যখন থেকে তাদের চুক্তি বাতিলের আগেই তারা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন, এবং হচ্ছে এরপর থেকে ওনারা হচ্ছেন মিশনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনী 1996 সালে এটা হচ্ছে আপনার হচ্ছে পরিপ্রেক্ষিতে আপনার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় এরশাদের পরে। পরবর্তীতে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে হচ্ছে পরবর্তীতে আপনার নির্বাচন হচ্ছে 96-তে হয়। 96-তে আপনারা জানেন 2টা নির্বাচন হয়। ইন দ্য মিড টাইমে আপনার পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা হচ্ছে আপনার 15তম সংশোধনের মাধ্যমে 2011 সালে এটার যে সাংবিধানিক ধারাগুলো কী করে বাতিল করে দেওয়া হয়। আর এই দেখেন যে এই যে বিলোপ সহ 5ম সংশোধনীটা হচ্ছে 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ করা হয়। সংবিধানে 116 অনুচ্ছেদে চ্যালেঞ্জ করে রিট 116 অনুচ্ছেদে আছে অধস্তন আদালতের দায়িত্ব পালনত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর রয়েছে, কিন্তু সেটা 72-এর সংবিধানে ছিল অধস্তন আদালত দায়িত্ব ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের উপর। পরবর্তী 4র্থ সংশোধনের মাধ্যমে হচ্ছে সেটা রাষ্ট্রপতির উপর নেওয়া হয়। এটা নিয়ে আবার রিট হয়েছে। এটা রিট হওয়ার কারণ হচ্ছে একটা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে, এই লজিকে হচ্ছে রিট করা হয়েছে। দেখেন অলিম্পিকে পদকে ভূ রাজনীতি, এটা নিয়ে আজকে রাতে একটা ভিডিও করা হবে। খেলা এবং বৈষম্য, খেলা এবং রাজনীতি, এটা নিয়ে ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে, এটা নিয়ে আমরা আজকে রাতে একটা ভিডিও পেয়ে যাবেন। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। দেখেন অর্থ বাণিজ্য মুক্ত হলো SIBL, ঠিক আছে, অর্থাৎ SIBL ব্যাংকটা হচ্ছে আপনার মুক্ত। দেখেন ওরা যখন আপনার দায়িত্ব নেয় তখন ঋণের পরিমাণ ছিল 20,000 কোটি টাকা, এখন হচ্ছে 35,000 কোটি টাকা। এই 15,000 কোটি টাকার ঋণের বড় অংশই নিছে। এখানে বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে, এটা কিন্তু অবশ্যই আপনি শুধু কে ধরলে হবে না, সংযুক্ত প্রতিটা প্রতিষ্ঠানকে ধরা লাগবে। আবার বললো ঋণের সুদ হার বাড়বে, ঋণ করার খরচ। একটা জিনিস বলে রাখি, আপনারা মনে করেন 100 টাকা ঋণ নিলেন, আপনাকে ব্যাংকার বললো আপনি 115 টাকা ব্যাক করলে হবে, কিন্তু এটা কিন্তু ফিক্সড রেট না, মাথায় রাখবেন। ঋণ কিন্তু ফিক্সড রেট না। ধরুন আপনি 5% হারে ঋণ নিচ্ছেন, এটা কিন্তু যে কোনো সময় 7% হয়ে যেতে পারে। এতে পরে ঝামেলা লেগে যায়। আমরা যারা ঋণ নেই, ব্যাংকাররা অনেক সময় এটা শেয়ার করে না যে ঋণটা ফ্লোটিং রেটে চলে, অর্থাৎ বাজারে চেঞ্জ হতে পারে। আমরা ফিক্সড ভেবে নিয়ে পরে ঝামেলা হয়ে যায়। নজরুল ইসলাম মজুমদার এবং নাফিস শরাফতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। শ্বেতপত্র কমিটি নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেওয়াপ্রিয় সাক্ষাৎ, এটা হচ্ছে পরীক্ষায় আসবে। শ্বেতপত্র কি, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা ইউকেতে আমরা দেখি বেশি, এটা বাংলাদেশের শ্বেতপত্র করা হচ্ছে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন, এটা নিয়ে অনেকগুলো ভিডিওতে কথা হয়েছে। আপনার শ্বেতপত্র নিয়ে কিন্তু অবশ্যই পড়া লাগবে, নোট করে রাখবেন। অর্থ উপদেষ্টা বলেছেন কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না, এখানে তেমন কিছু নেই। আন্তর্জাতিকে দেখেন ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল এবং হিজবুল্লাহ জানিয়েছে তারা সর্বাত্মক যুদ্ধ চায় না। আমার মনে হচ্ছে আপাতত এখন পর্যন্ত সম্ভাবনা নেই খুব বড় লেভেলের যুদ্ধ হওয়ার, দেখা যাক কি হয়। মুসলমান ভোটারদের জয়মন করার সুযোগ হচ্ছে কমলার। তারপর হচ্ছে মস্কোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে চায় ইউক্রেন। তারা হচ্ছে পশ্চিমাদের কাছে স্টর্ম শ্যাডো নামে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি চেয়েছে, এবং ইউক্রেন সরাসরি মস্কোতে হামলা করতে চায়। এটা করলে হচ্ছে মূলত হচ্ছে পুতিন হচ্ছে একটা ম্যান্ডেট পেয়ে যাবে সরাসরি, মানে জেলেনস্কির উপর হামলা করার জন্য। মানে
অনেকটা হচ্ছে আপনার এখনও দেখেন পুতিন কিন্তু আপনার স্পেসিফিক স্ট্র্যাটেজিক যুদ্ধ করতেছে, কিন্তু একদম যদি আপনার জারনেস্কের যেখানে আছে সেখানে হামলা ব্যাপারটা শুরু করলে কিন্তু একটা ম্যাস ক্রিয়েট হইতে পারে। সো এগুলো আসলে পলিটিক্যালি আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের ব্যাপার তো, এবং এখন পর্যন্ত হচ্ছে মানে পশ্চিমারা না চাইলে যুদ্ধ এটা থামবেও না। এখানে আমাদের পড়ার মতো কিছু নাই, এখানেও পড়ার মতো কিছু নাই। নাজমুলের জন্মদিনের সেরা উপহার মানে এটা একটা কি কি একটা মানে অসাধারণ একটা ব্যাপার হয়ে গেছে আর কি। আপনারা জানেন সাকিবের নামে হচ্ছে মামলা হয়েছে। দেখেন আপনার হচ্ছে বলা হয়েছে যে যার যে হোক আইনের চোখে সাকিব আসামি টেস্টে মাঝামাঝি সময় মামলা হয়েছে বলে প্রথম টেস্টে না হয় খেলে ফেলেছেন, পরের টেস্টে তাই কি রাখবে বিসিবি। দেখেন এখানে একটা ফ্যাক্ট, যে মামলাটা হয়েছে আপনার গার্মেন্টস কর্মীকে হত্যা মামলাতে আসামি করা হয়েছে। সাকিব হয়তো অনেক ইস্যু থাকতে পারে, যেমন সে হয়তো মানি লন্ডারিং করে থাকতে পারে কিনা জানি না, বা এই টাইপের কিছু নিউজ আসছে, বাট বুঝে যাচ্ছে যে আপনার মানে এখানে দেখেন যে তারেক মাহমুদ যে একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলেছেন, কল্পনা করতে অবাক লাগে। আর এর চোখে দেখো কিছুক্ষণ পরে সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। যে এখানে যে ফ্যাক্টটা চলে আসছে যে এটা একটা তারেক মাহমুদ হচ্ছে উনিও হয়তো সাকিবকে পছন্দ করেন না, সে এভাবে নিয়ে আসছে, বাট যে এখানে হচ্ছে আপনার সাকিবকে যে মামলাটা দেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে বুঝে যাচ্ছে যে এটা আসলে একটা ভ্রান্ত মামলার দিকেই যাচ্ছে আর কি। মামলা তো দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তারেক মাহমুদের নামে তো মামলা দিয়ে দেওয়া যায়, না না একটা মামলা দিয়ে দেওয়া যায়, হ্যাঁ। তো এখানে আপনার হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সুন্দর না। সাকিবের আপনি পছন্দ না করতে পারেন, কিন্তু যে অপরাধটা সে করে নাই সেই অপরাধের জন্য আপনি তাকে ভোগান্তিতে ফেলতে পারেন না, ঠিক আছে। সে আরও অপরাধ করছে, আপনি সেটার বিরুদ্ধে মামলা দেন, এটা সমস্যা নেই, কিন্তু যে অপরাধ করে নাই আপনি সেখানে মামলা দিতে পারেন না, ঠিক আছে। যাক, শেষবেলা দেখি মেট্রো রেল চলাচল শুরু হয়েছে, নাশকতা ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি সবাই যার যার জায়গা থেকে একটু সাহায্য করেন ভাই, এটা খুবই প্রয়োজন। ত্রাণ তহবিলে মোট জমা হয়েছে, প্রথম আলো ট্রাস্টে জমা হয়েছে 51,55,296 টাকা। পুলিশের খোয়া যাওয়া 1814টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ হচ্ছে আজকে প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।